জ্ঞান ফিরলেও শঙ্কামুক্ত নন নূর। হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে গণ অধিকার পরিষদের বিক্ষোভ, সড়ক অবরোধ। জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি। আওয়ামী লীগ তাদের বি টিম দিয়ে অর্থাৎ জাতীয় পার্টির মাধ্যমে সেই আশা বাস্তবায়নের জন্য বিভিন্ন একটা থ্রেট ফ্যাসিবাদের বি টিম সি টিমকে উৎখাত করার জন্য মাঠে সর্বদা প্রস্তুত থাকে। এটাকে জুলাই আন্দোলনের উপর ভিত্তি করে হামলা করছে নাকি শুধু নূর ভাইয়ের উপরে হামলা করছে? আমরা বারবার বলেছি পুলিশ প্রশাসন সংস্কার করতে, কিন্তু ইন্টারিম সরকার তা কর্ণপাত করেনি। আমরা চাই খুব দ্রুত যথাযথ দৃষ্টান্তমূলক শাস্তি দিক প্রশাসন। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। মাথায় আঘাতের সর্বোচ্চ চিহ্ন সাবঅ্যারেকনাল হিমোরেজ, যেটা ওনার হয়েছে। মাথার পানিটা যদি বেড়ে যায় ওনার এই কনশাস লেভেল কিন্তু থাকবে না, তখন আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে। নূরের উপর হামলা গভীর চক্রান্তের অংশ, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। চাপা নিষিদ্ধের দাবি ওঠায় খতিয়ে দেখা হচ্ছে আইনি দিক। নূরের উপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটা সুগভীর চক্রান্ত এবং ষড়যন্ত্রের একটি অংশ। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ এবং আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়া নির্বাচনে অংশ নেবেন কিনা নির্ভর করছে শারীরিক অবস্থার ওপর, জানালেন মির্জা ফখরুল। চিন্তিত নন ভোট বিরোধী বক্তব্যে, পিআর ইস্যুকে অযৌক্তিক আখ্যা। জুলাই অভ্যুত্থানের পর ভিন্ন আঙ্গিকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। জড়িতদের বড় অংশ চিহ্নিত, বলছে তদন্ত কমিশন। ডিসেম্বরে পূর্ণাঙ্গ প্রতিবেদন, কঠোর শাস্তি দাবি। চাকরির শুরুতেই 11তম গ্রেড চান প্রাথমিকের সহকারী শিক্ষকরা। পদোন্নতি সহ 3 দফা আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে যাত্রীবাহী বাস। দুর্ঘটনার শিকার পেছনের আরও 3টি গাড়ি, আহত 25। রাজধানীর যানজট নিরসনে চালু হলো ট্রাফিক সিগন্যাল অটোমেশন সিস্টেম। এবং এশিয়া কাপের প্রস্তুতি মঞ্চে নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ফিট না থাকায় একাদশে থাকছেন না শামীম, দলে ঢুকতে পারেন সোহান। সিলেটে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। জ্ঞান ফিরলেও শঙ্কামুক্ত নন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তার মাথায় অনেক জোরে আঘাত লেগেছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের চিকিৎসক। এ ঘটনায় ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন গণ অধিকার সাধারণ সম্পাদক রাশেদ খান। উন্নত চিকিৎসায় নূরকে বিদেশে পাঠানোর দাবি তার। বিএনপি নেতা আব্দুল মঈন খান বলেছেন, এমন বর্বর হামলা মেনে নেওয়া যায় না। এদিকে ফোন করে নূরের খোঁজ খবর নিয়েছেন প্রধান উপদেষ্টা। শুক্রবার রাতের হামলায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন। শনিবার সকালে তার জ্ঞান ফিরলেও এখনও নন শঙ্কামুক্ত। ঢাকা মেডিকেলের নিউরোসার্জন ও মেডিকেল বোর্ডের সদস্য জানিয়েছেন, মাথায় অনেক জোরে আঘাত লাগায় নূর শঙ্কামুক্ত নন। সোডিয়াম লেভেল না বাড়লে আরও ঝুঁকিতে পড়বেন তিনি। মাথায় আঘাতের সর্বোচ্চ চিহ্ন সাবঅ্যারেকনাল হিমোরেজ, যেটা ওনার হয়েছে। আজকে সকালে আমরা একটা সিটি স্ক্যান করছি, ওখানে ওই হিমোরেজটা নাই, কিন্তু দ্যাট হিমোরেজ ইজ রিপ্লেসড বাই ফ্লুইড। এটাকে ব্রেন ইডেমা বলে। এটা আরো খারাপ জিনিস। জুলাই যোদ্ধা নূর যখন গতকালকে খুব মারাত্মকভাবে জখম হয়, এবং তার যে জখম সেটি আপনারা জানেন কিনা আমি জানি না, তার দেখা গিয়েছে যে তার নেজাল ফ্র্যাকচার এবং তার হেড ইনজুরি আছে। নূরের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে সকাল থেকেই হাসপাতাল প্রাঙ্গণে জড়ো হন দলটির নেতাকর্মীরা। একে একে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। গণ অধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খান স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে বলেন, নূরকে দেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা না করা গেলে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না। সুতরাং গতকালের ঘটনার পর থেকে আপনি আর এতে পারেন না। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। যদি ন্যূনতম লজ্জা থাকে, আপনি আজকে জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন। আজকে তার উপরে যেভাবে পুলিশি হামলা, যৌথ বাহিনী হামলা হলো, এইটা সরকার কে ব্যাখ্যা দিতে হবে এবং সরকারের এই বিষয়ে আমরা প্রকৃত এবং যথাযথ ব্যবস্থা আমরা দেখতে চাই। নূরকে দেখতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, স্বৈরাচার পতনের আন্দোলনের অন্যতম ভূমিকা রাখা নূরের উপর নির্মম হামলা মেনে নেওয়া যায় না। নূর ছিল সেই ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং সে সতত রাজপথে তার অবস্থান বাংলাদেশের কোটি কোটি মানুষের
কাছে স্পষ্ট করে দিয়েছিল। তাকে এই নির্মম নির্যাতনের শিকার হতে হবে, এটা বাংলাদেশের কোনো মানুষ মেনে নিতে পারে না। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বিএনপির এই নেতা। এই বিশ্বাস। মাহাদি ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা মেডিকেলে আছেন রিপোর্টার মাহাদি ইসলাম ধ্রুব এবং বায়তুল মোকাররমের সামনে আছেন সহকর্মী সানভীর রূপল। সরাসরি প্রথমে যাচ্ছি ধ্রুবর কাছে। ধ্রুব, গতকাল রাতের হামলায় আহত ডাক্তার সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। আজ সকালে তার জ্ঞান ফিরলেও কিন্তু এখনও তিনি আশঙ্কামুক্ত নন। চিকিৎসকরা যেটি জানিয়েছেন, তার নাকের হাড্ডি ভেঙে গেছে এবং তার ডান চোখে অনেক জোরে আঘাত লাগার কারণে ডান চোখে তিনি দেখতে পাচ্ছেন। একই সঙ্গে তিনি কিন্তু একই সঙ্গে তার মাথায় কিন্তু রক্তক্ষরণ হয়েছে এবং এই কথাটি জানিয়েছেন সকাল থেকে কিন্তু নূর ঢাকা মেডিকেলে ভর্তি। তাকে দেখতে কিন্তু গণ অধিকার পরিষদের বিভিন্ন জায়গা থেকে, ঢাকার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এখানে আসছেন। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু ঢাকা মেডিকেলে আসছেন ডাকসুর সাবেক ভিপি নূরকে দেখতে। এবং সকালবেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক যেটি জানিয়েছেন যে নূরের শরীরে যে আঘাত লেগেছে তা আসলে তিনি এখনও শঙ্কামুক্ত নন। তিনি তার নাকের হাড্ডি ভেঙে যাওয়ার কথা বলেছেন এবং চোখের আঘাতের কথা জানিয়েছেন। এবং নূরের জন্য গঠিত ঢাকা কলেজের যে মেডিকেল বোর্ড গঠন হয়েছে, সেই মেডিকেল বোর্ডের একজন সদস্য ডাক্তার জাহিদ রায়হান আমাদের যেটি জানিয়েছেন যে নূরের শরীরে সোডিয়াম লেভেল অনেক কমে গিয়েছে এবং সাধারণ মানুষের শরীরে যতটুকু সোডিয়াম লেভেল থাকা লাগে তার থেকে অনেক কমে গেছে নূরের শরীরে। এবং এই সোডিয়াম লেভেল যদি না বাড়ে তাহলে কিন্তু কোনোভাবেই আশঙ্কা থেকে তিনি বেরোতে পারবেন না। একই সঙ্গে কিন্তু এরপরে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান যেটি বলেছেন যে এই হামলাটি সম্পূর্ণ পরিকল্পিত একটি হামলা এবং ডাকসুর সাবেক ভিপি নূরকে যদি দেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব না হয় তাহলে তাকে অতি দ্রুত বিদেশে উন্নত চিকিৎসার পাঠানোর জন্য কিন্তু তিনি জোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে তিনি আজকের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন রাশেদ খান এবং তাকে দেখতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খানও এসেছেন এবং মঈন খানও বলেছেন যে গণ অভ্যুত্থানে অন্যতম ভূমিকা রাখা এই নুরুল হক নূরের উপর হামলা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এই মুহূর্তে সারা বাংলাদেশে কিন্তু এই নূরের উপর হামলার কারণে বিক্ষোভ চলছে। আমরা চলে যাব বায়তুল মোকাররমে, সেখানে গণ অধিকারের নেতাকর্মীরা বিক্ষোভ করছেন, সেখানে উপস্থিত রয়েছেন আমাদের সহকর্মী সানভীর রূপল। আমরা যাচ্ছি তার কাছে। রূপল, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপরে যে হামলা হয়েছে গতকাল রাতে এবং সেই হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমের উত্তর গেটে একটি সমাবেশ করছে জামাতে ইসলামী এবং জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা এখন বক্তব্য দিচ্ছেন। ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে এই জোহরের নামাজের পরেই তারা এই সমাবেশটি শুরু করে এবং এই সমাবেশ থেকে তারা যেটি বলছেন সেটি হচ্ছে ফ্যাসিবাদকে আবারও পুনঃপ্রতিষ্ঠা করার জন্যই এই হামলা হয়েছে তাদের অভিযোগ এবং যে সেনাবাহিনী এবং পুলিশ সদস্য এবং অন্যান্য যারা এই হামলার সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় আনার জন্য তারা দাবি করছেন। এবং আগামী নির্বাচন, একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যখন সরকার এগিয়ে যাচ্ছে ঠিক তখনই এরকম একটি হামলা, সেই হামলার জুলাই আন্দোলনকে রক্তাক্ত করেছে বলেও তারা বলছেন। এখন বক্তব্য চলছে, এখন সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ তিনি বক্তব্য রাখছেন। এরপরে সভাপতি হিসাবে ঢাকা মহানগর দক্ষিণের আমির তিনি বক্তব্য রাখবেন এবং এরপরেই তারা এই হামলার প্রতিবাদে এই বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি মিছিল বের করবেন। এই মিছিলটি প্রেস ক্লাব হয়ে আবার বায়তুল মোকাররমে এসে শেষ হবে এবং এখন এই মুহূর্তে তারা আরও বেশ কয়েকটি দাবি কিন্তু এর পাশাপাশি তুলছেন। সেটি হচ্ছে জাতীয় পার্টির কে নিষিদ্ধ করার দাবি তারা জোরালোভাবে তুলছেন এবং তারা বলছেন যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য এই হামলাটি হয়েছে। নুরুল হক নূর তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম শক্তি এবং অন্যতম রূপকার এবং তার উপরে যে হামলাটি হয়েছে সেটি জাতীয় পার্টির কারণে এই হামলাটি হয়েছে এবং জাতীয় পার্টি এতদিন পর্যন্ত আওয়ামী লীগকে তারা সমর্থন দিয়ে এসেছে এবং এখনও তারা সমর্থন দিয়ে আসছে এবং তাদের
নামেই আওয়ামী লীগকে আবার পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা চলছে, এমন অভিযোগ তুলে তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি করছেন। এবং আগামী নির্বাচন আবারও তারা একই দাবি তুলছে, সেটি হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়ার কথা এবং 84টি বিষয়ে যেসব বিষয়ে জাতীয় সনদ তৈরির ঐক্যমত হয়েছে সেই ঐক্যমতের ভিত্তিতেই যেন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হয়, সেই অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের আয়োজন যেন এগিয়ে যায় সেটিও কিন্তু তারা বলছেন। এবং নুরুল হক নূর তিনি যেভাবে আক্রমণের শিকার হয়েছেন এবং তার পাশাপাশি গণ অধিকার পরিষদের আরও যে অন্যান্য নেতাকর্মী তারা যে হামলার শিকার হয়েছেন, সেই হামলাটি একটি রাজনৈতিক অঙ্গনে অশনি সংকট হিসেবে তারা চিহ্নিত করছেন এবং এরকম ঘটনার বিচার না হলে সেটি হবে দুঃখজনক এবং এই সরকারকে প্রশ্নবিদ্ধ করবে বলেও তারা বলছেন। এবং এখন এই বক্তব্যের মধ্য থেকে তাদের সংক্ষিপ্ত সমাবেশ শেষ হবে এবং শেষ হওয়ার পরপরই কিছুক্ষণের মধ্যেই এই সংক্ষিপ্ত সমাবেশ থেকে নুরুল হক নূরের হামলাকারীদের বিচারের দাবিতে তারা একটি মিছিল নিয়ে এখান থেকে বের হবে। এই ছিল এখন পর্যন্ত বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে সবশেষ তথ্য। বায়তুল মোকাররম থেকে সানবীর রূপল এবং এর আগে ঢাকা মেডিকেলের সামনে থেকে সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব জানাচ্ছিলেন সবশেষ। এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা। বিভিন্ন সড়ক মহাসড়ক অবরোধ করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। পাশাপাশি জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ চান বিক্ষোভকারীরা। প্রতিবাদ আর স্লোগানে মুখর রাজপথ। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। শনিবার সকালে বিক্ষোভ মিছিল নিয়ে চট্টগ্রামে ২ নম্বর গেটে জড়ো হন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। তাদের সঙ্গে যোগ দেন এনসিপি ও আপ বাংলাদেশ সহ বিভিন্ন সংগঠন। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে বন্ধ থাকে যান চলাচল। আমরা বারবার বলেছি পুলিশ প্রশাসন সংস্কার করতে, কিন্তু ইন্টারিম সরকার তা কর্ণপাত করেনি, যার দরুন আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মুখচারী যোদ্ধারা এখনো আহত হচ্ছে। নুরুবাইয়ের উপরে যে হামলা করেছে জাতীয় পার্টি, জাতীয় বেঈমান। একই ঘটনায় রাজশাহী ও সিরাজগঞ্জেও মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এই সময় তারা অভিযোগ করেন আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ করছে জাতীয় পার্টি। দলটির রাজনীতি নিষিদ্ধের দাবি জানান আন্দোলনকারীরা। ভারতের মেটিকুলাস ডিজাইন আছে জাতীয় পার্টির মাধ্যমে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা, সেই পুনর্বাসনকে যে চিন্তা আছে এটাকে আমরা নস্যাৎ করে দিব। তাদেরকে নির্বাচন থেকে প্রত্যাখ্যান করতে হবে। এছাড়া বরিশাল ও সাভারে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধন করা হয়। দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। ফাহরি ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে চট্টগ্রামে আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। শফিকুল, এই মুহূর্তে সেই বিক্ষোভ মিছিলটি চট্টগ্রামের ওয়াসা পেরিয়ে সিএমপির কার্যালয়ের সামনে এসেছেন এবং তারা বলছে যে সিএমপির কার্যালয়ের সামনে গিয়ে তারা অবস্থান করবে, অর্থাৎ পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান করবে বলে এখান থেকে বলা হচ্ছে। তবে এই মুহূর্তে আরও 1 মিনিট পর কিন্তু সিএমপির সামনে গিয়ে যাবে। আপনাকে জানিয়ে রাখি, গতকাল যে নূর উপর হামলা হয়েছে তারই প্রেক্ষাপটে কিন্তু আজকে সকাল থেকে নগরীর যে 2 নম্বর গেট রয়েছে সেখানে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় এনসিপি, তারপর গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন, আপ বাংলাদেশের নানা সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। সেই বিক্ষোভ মিছিল বের করার পর নগরীর 2 নম্বর গেটের সামনে এসে তারা কিন্তু অবস্থান নেয় এবং অবস্থান নেয় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে আমরা এখন দেখছি যে সিএমপি যে কার্যালয়ে রয়েছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যে কার্যালয়ে রয়েছে সেই কার্যালয়ের সামনে মিছিলটি এই মুহূর্তে এসেছে এবং তারা বলছেন তারা সেখানে কিছুক্ষণ ধরে অবস্থান করবেন, সেই কথাটি বলছে। আমরা একটু সামনে গেলে সিএমপির কার্যালয় এবং এখান থেকে তারা স্লোগানের মাধ্যমে বলা হচ্ছে তারা সিএমপির কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নিবে। আজ যে পুলিশ কালকে যে নূরের উপর হামলা করেছে, নূরকে পিটিয়েছে, সেই হামলার প্রতিবাদে
তারা এখন পুলিশের কার্যালয়ের সামনের দিকে যাচ্ছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কার্যালয় ঠিক এখান থেকে সামনের দিকে দেখা যাচ্ছে, তারা ঠিক সেখানে গিয়ে অবস্থান নিবে বলে আমাদেরকে বলা হচ্ছে। এবং আশেপাশে যে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় 500-এর বেশি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এসেছে। তারা বলছে গতকালকে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে সেটিকে তারা কোনোভাবে মেনে নিচ্ছে না, এবং তারা বলছেন যে এই যে জাতীয় পার্টিকে তা নিষিদ্ধ করতে হবে, ফেসিবাদ বিরোধী যে সংগঠনগুলো রয়েছে সেগুলো নিষিদ্ধ করা হবে। আমরা আসলে দেখতে পাচ্ছি যে সিএমপির যে কার্যালয়, সেই সিএমপির কার্যালয়ের সামনের দিকে মিছিল দিয়ে ঢুকে যাচ্ছে, অর্থাৎ এই সিএমপির যে কার্যালয় পুলিশ কমিশনারের কার্যালয় সেখানে ঢুকে যাচ্ছে নেতাকর্মী। পুলিশের পক্ষ থেকে সেই গেটটি বন্ধ করে দেওয়া হচ্ছে। পুলিশের কার্যালয়ের সামনে কিন্তু নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন, এবং পুলিশের পক্ষ থেকে যে পুলিশ কমিশনার যে কার্যালয় রয়েছে সেখানে গেটটি এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা সরাসরি যুক্ত ছিলাম সামনে এখন স্লোগান দিচ্ছে নেতাকর্মীরা, এবং তারা বলছে যে পুলিশের যে ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে তারা সিএমপির সামনে এসে সে বিক্ষোভ আমরা দেখানোর সময় চেষ্টা করি। পুলিশ কমিশনারের কার্যালয় চট্টগ্রামে, ঠিক সেখানে এসে তারা বিক্ষোভ মিছিলটি তারা করছে, এবং সে বিক্ষোভ মিছিল থেকে কিন্তু তারা দাবি জানাচ্ছেন যে গতকাল যে হামলা হয়েছে সেটির তারা দাবি জানিয়েছে, এবং স্লোগান দিচ্ছে নগরীর এই যে পুলিশ কমিশনার কার্যালয় আছে সেখানে এসে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা, অর্থাৎ সাধারণ শিক্ষার্থীরা পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে এসে কিন্তু তারা জড়ো হয়েছেন, এবং তারা হয়তো এখানে বক্তব্য দিবেন। এটি হচ্ছে চট্টগ্রামের যে দামপাড়া ওয়াসা পুলিশ কমিশনার কার্যালয়, পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে গেটে এসে তারা অবস্থান নিয়েছেন। যদিও কোনো উচ্ছৃঙ্খলা আমরা কিছু দেখছি না, তবে পুলিশের পক্ষ থেকে যে প্রধান যে ফটকটি রয়েছে সে ফটকটি বন্ধ করে রাখা হয়েছে, এবং শিক্ষার্থীরা সেখানে ঢোকার চেষ্টা করছিল, এবং পরে কিন্তু পুলিশ সেই গেটটি বন্ধ করে দেয়, এবং তারা যে তাদের যে দাবি সে দাবি দাওয়াগুলো কিন্তু তারা জানাচ্ছেন। এই মুহূর্তে আমরা দেখছি নগরীর যে ওয়াসা দামপাড়ার সামনে গিয়ে কিন্তু তারা সেই বসে গেছে, অর্থাৎ গেটের সামনে তারা বসে বিক্ষোভ করছেন। আমরা জানি সকাল থেকে যে আন্দোলনটি নগরীর 2 নম্বর গেট দিকে হচ্ছিল, সে আন্দোলনটি এখন রূপ নিয়েছে সিএমপির কার্যালয়ের সামনে এসে। তো সবকিছু মিলে যেটি বলা যায় যে অবস্থান কর্মসূচি এখন তারা সিএমপির কার্যালয়ের সামনে তারা অবস্থান কর্মসূচি করছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল আলম। নূরের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি গভীর চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। জাতীয় পার্টি নিষিদ্ধের যে দাবি উঠেছে তার আইনি দিক যাচাই বাছাই করে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে জাতীয় পার্টি কেন পারবে না? জাতীয় পার্টি 82 সাল থেকে 90 সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের রক্তের সাথে বেইমানি করেছেন, রক্ত নিয়ে খেলেছেন। জাতীয় পার্টি জুলাই বিপ্লবে আওয়ামী লীগের সহযোগিতা করে তাদের পুরনো সেই ইতিহাস উন্মোচন করেছেন। সুতরাং নূরের উপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটা সুগভীর চক্রান্ত এবং ষড়যন্ত্রের একটি অংশ। সেই কারণে যে দাবি উঠেছে তার আইনগত দিক যাচাই বাছাই করে কি পদক্ষেপ নেওয়া যায় আমি নূরের উপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ছড়িয়ে পড়া অডিও কল রেকর্ডটি ভুয়া। এটি এআই দিয়ে তৈরি বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। শনিবার মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো প্রতিবাদ লিপিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অডিওটি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ নয়, এটি এআই বা অন্যভাবে সৃষ্ট বিকৃত কণ্ঠ। বিভিন্ন ফেসবুক আইডি থেকে ছড়িয়ে পড়া ওই 25 সেকেন্ডের অডিও রেকর্ডটিকে ভুয়া বলা হয় প্রতিবাদ লিপিতে। ভুয়া কন্টেন্ট তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।
অন্য প্রসঙ্গ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নেবেন কিনা তা নির্ভর করছে তার স্বাস্থ্যের অবস্থার ওপর। এমনটাই জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পিআর, গণপরিষদ সহ নানা ইস্যু সামনে এনে জাতীয় নির্বাচনের আগে যারা অযৌক্তিক কথা বলছেন তাদের বক্তব্যকে ছেলে মানুষই বলছেন তিনি। বাধা নয়, বরং নির্বাচনের সময় হলে তারাও ভোটে অংশ নেবে। সময় সংবাদে একান্ত সাক্ষাৎকারে একথা জানান বিএনপি মহাসচিব। আহমেদ সালহিনের রিপোর্ট। 1991 থেকে 2008 সাল পর্যন্ত 4টি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রতিবারই বিজয়ী হয়েছেন, হারেননি কখনো। 3 বার নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রীও। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সবশেষ 2008 সালের নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হলে সম্ভাবনার দুয়ার খোলে বহুল কাঙ্ক্ষিত সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের। তাহলে এবার কি সে নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপি নেত্রী? নানা শারীরিক জটিলতা আর বয়সের ভারে নির্বাচনে প্রার্থী হতে পারবেন কিনা তা নিয়ে আলোচনা আছে রাজনীতির মাঠে। দলের নেতাকর্মীরাও চান তাদের নেত্রী অংশ নেন নির্বাচনী যুদ্ধে। এমনটা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সব নির্ভর করবে বেগম জিয়ার স্বাস্থ্যের অবস্থার উপর। প্রত্যেকটা বিএনপির মানুষ চায় যে ম্যাডাম ইলেকশন করুক, হ্যাঁ, কিন্তু এটা নির্ভর করবে সম্পূর্ণ তার শরীরের অবস্থার উপর, কন্ডিশনের উপরে। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি আগামীতে জোটবদ্ধভাবে নির্বাচন করবে কিনা তা এখনো নির্ধারিত হয়নি দলীয় ফোরামে। তবে কেউ আগ্রহ দেখালে স্বাগত জানাবে বিএনপি। এটা বলা এই মুহূর্তে মুশকিল, এটা আপনার সময়ের সঙ্গে সঙ্গে বোঝা যাবে। আমাদের কারো ব্যাপারে কোনো আপত্তি নেই, আমরা ওপেন টু অল। নির্বাচনের আগে নানা ইস্যুতে যারা অহেতুক সমস্যা তৈরি করছে তাদের বিষয়ে খুব বেশি চিন্তিত নন বিএনপি মহাসচিব। তিনি মনে করেন নির্বাচনের সময় তারা সবাই ভোটে অংশ নেবে। এগুলো অযৌক্তিক আমার মনে হয়, যে ছেলে মানুষের ব্যাপার আছে, তো এগুলো ঠিক হয়ে যাবে। কিছু কিছু মানুষ আছে এরা অহেতুক আপনার প্রশ্ন তুলে আপনার ইস্যু তৈরি করে। আমি মনে করি যে আপনার এগুলো কোনো ফ্যাক্টর হবে না, এবং ইলেকশন যখন হবে মানুষ তার নিজেই ইলেকশনে যাবে, ভোট কেন্দ্রে যাবে, ভোট দেবে, তার পছন্দ মতো ক্যান্ডিডেটকে ভোট দেবে। আনলেস আপনারা ইউল বি ইন এ সিরিয়াস ক্রাইসিস, এই যে জাতি একটা চরম বিপদের সম্মুখীন হবে, যে বিপদটা কাটিয়ে ওঠা এই জাতির পক্ষে সম্ভব হবে কিনা আমার সন্দেহ আছে। আগামীর ভোট যুদ্ধে সবার অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতি উপহার পাবে বলেও আশা ব্যক্ত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। নির্ধারিত সময়ে নির্বাচন হবে, কেউ ঠেকাতে পারবে না। নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলনে অংশ নিয়ে একথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আলাদা অনুষ্ঠানে আরেক নেতা সেলিমা রহমান বলেন, এখনো স্বৈরাচারের দোসরদের পদধ্বনি শোনা যাচ্ছে। দীর্ঘ 11 বছর পর নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে মোক্তারপাড়া মাঠে পৌঁছান হাজার হাজার নেতাকর্মী। সবার মাঝে বাড়তি উচ্ছ্বাস, উদ্দীপনা। তারা তকমা দিতে চায়। সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে, কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না। আগামী 2026 ইংরেজি সনের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার সপ্তাহখানেক আগে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইনশাআল্লাহ। সেই নির্বাচন কেউ রুখতে পারবে না, সেই শক্তি কারো নাই। আরেক জেলা মেহেরপুরেও চলছে জেলা বিএনপির সম্মেলন। জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সরকারি কলেজ মাঠে চলছে কার্যক্রম। এখানেও ঢল নেমেছে নেতাকর্মীদের। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, এখনো স্বৈরাচারের দোসরদের পদধ্বনি শোনা যাচ্ছে। স্বৈর সরকারের সেই দুঃশাসনের পদধ্বনি, সেই ক্ষমতালোভী পাওয়ার, নির্বাচন বন্ধ করে কিভাবে বাংলাদেশে মানুষের উপর আধিপত্য রাখা যায়। রোডম্যাপ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা এলে তরুণরাই আবার দেশকে রক্ষা করবে বলেও মন্তব্য করেন তিনি। গত 17 বছরে মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। ময়মনসিংহ সহ 12টি জেলার 34টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সদরের টাউন হল অডিটোরিয়ামে। ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আহমেদ সালেহিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ক্ষুদ্র জনগোষ্ঠী দলের আজকে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ময়মনসিংহ জেলার টাউন হল অডিটোরিয়ামের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে দেশের 12টি জেলার ক্ষুদ্র জনগোষ্ঠীর প্রতিনিধিরা ইতিমধ্যে এই অডিটোরিয়ামে এসে উপস্থিত হয়েছেন। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন আজকের এই সম্মেলনে অংশ নেওয়ার জন্য। এখানে মূলত ময়মনসিংহ সহ দেশের 12টি জেলার সমতলের ক্ষুদ্র জনগোষ্ঠী রয়েছেন, যাদের আজকে এখান থেকে প্রতিনিধি সম্মেলন হচ্ছে এবং তাদের যে অনগ্রসর যে জাতি, যাদের যে পিছিয়ে পড়া জাতি বলা হয়, আসলে তারা যে অনেক সুবিধা থেকে বঞ্চিত, সেই সব বিষয়গুলি নিয়ে আসলে এখানে কথা বলবেন তারা, তাদের দাবি দাওয়াগুলি তুলে ধরবেন এবং তাদের সমস্যাগুলি তুলে ধরবেন। বিশেষ করে বিএনপির আয়োজনে যে সম্মেলনটি হচ্ছে, এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসাবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর প্রধান বক্তা হিসেবে আজকের এই অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়ে তিনি তার বক্তব্য রাখবেন এই ক্ষুদ্র জনগোষ্ঠীর উদ্দেশ্যে। এবং আপনারা জানেন যে গত 2007 সালে এই জাতীয়তাবাদী ক্ষুদ্র জনগোষ্ঠী দলটির প্রতিষ্ঠা হয় এবং তারপরে আজকে তাদের এই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে ময়মনসিংহ টাউন হলের অডিটোরিয়ামের মধ্যে, যেখানে বলা হচ্ছে যে তারা যে অনগ্রসর জাতি, তাদের যে সমস্যা রয়েছে, এই সমস্যাগুলির সমাধানের জন্য যে বিগত সরকারগুলি তেমন একটি কাজ করেনি বলে তাদের একটি অভিযোগ রয়েছে। এবং বিএনপি যদি আগামীতে ক্ষমতায় যায় তাহলে যেন তাদের সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপি কাজ করবে, সেটি কিন্তু তাদের প্রত্যাশা ছিল। এবং আপনারা জানেন যে সমতলের যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী যারা রয়েছেন, যারা আজকে এখানে প্রতিনিধি সম্মেলনে এসেছেন, তাদের কিন্তু বিভিন্ন দাবি দেওয়া রয়েছে এবং তারা তাদের যে অভিযোগগুলি সেটি কিন্তু উপস্থাপন করছেন। বিকেল 3টায় এটি শুরু হওয়ার কথা রয়েছে, তবে ইতিমধ্যে একটি চর্চা কিন্তু চলছে আজকের অনুষ্ঠানের। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হবেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলম কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানে আসবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ টাউন হল থেকে জাতীয়তাবাদী ক্ষুদ্র জনগোষ্ঠী দলের প্রতিনিধি সম্মেলনের সবশেষ খবর। ময়মনসিংহ টাউন হল থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সালেহিন। দুপুরের সময় আরও থাকছে। এ যেন অর্থের পাহাড়। কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বক্সে মিলল 32 বস্তা টাকা, আছে বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কারও। নিরাপত্তার চাদরে চলছে হিসেব নিকেশ। ছাত্র সংসদ নির্বাচনের খবর। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে চলছে উৎসবের আমেজ। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার শাকির আহমেদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাইফুর রহমান রকি। সরাসরি প্রথমে যাচ্ছি শাকিরের কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রচারণার 5ম দিনে প্রার্থীরা কিন্তু ভোটারদের অর্থাৎ শিক্ষার্থীদের দ্বারে দ্বারে তাদের পক্ষে সমর্থন এবং ভোট চাইছেন। পাশাপাশি তারা নির্বাচিত হলে কি করবেন সে ধরনের নানা প্রতিশ্রুতিও কিন্তু দিচ্ছেন। অনেক প্যানেল থেকে এখনো পর্যন্ত ইশতেহার ঘোষণা না হলেও শিক্ষার্থীদের যে প্রধান সমস্যাগুলো, আবাসন সংকট, খাবারের মান উন্নয়ন সহ নানা ধরনের যে প্রতিশ্রুতি, সেটি কিন্তু প্রার্থীরা ইতিমধ্যে দিয়েছেন এবং শিক্ষার্থীদের সমস্যাগুলোকে চিহ্নিত করে তারা সেগুলো সমাধান করবেন এমন কিন্তু শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করেছেন। আমরা দেখতে পেয়েছি আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বন্ধ থাকলেও আবাসিক যে হলগুলো রয়েছে সেই হলগুলোতে কিন্তু বিভিন্ন প্যানেলের প্রার্থীরা তারা কিন্তু তাদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন এবং স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরাও কিন্তু তাদের যে প্রচারণা সেটি চালিয়ে নিচ্ছেন। এবং যেটি শুরু থেকেই এখনো পর্যন্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে বা প্রার্থীদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তারা এখনো পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছে না, সেই অভিযোগটি কিন্তু অন্যান্য দিনের মতো আজও আছে। পাশাপাশি নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে সবার পক্ষে সমানভাবে কাজ করছে না, এমন অভিযোগও কিন্তু ঠিক অন্যান্য দিনের মতো আজও কিন্তু প্রার্থীরা করেছেন। এবং প্রার্থীরা বলছেন যে তারা যদি নির্বাচিত হতে পারেন সেক্ষেত্রে ডাকসুর মধ্যে যে একটি অচলায়তন আছে, অর্থাৎ সেটি নিয়মিত নির্বাচন না হওয়া, সেই বিষয়টি তারা সমাধান করবেন। ডাকসুকে তারা ইভেন্ট ক্যালেন্ডারে অর্থাৎ প্রতি বছর যেন হয় সেই বিষয়টি তারা আসলে খুব গুরুত্ব দিয়ে দেখবেন এমন প্রতিশ্রুতি তারা শিক্ষার্থীদেরকে দিচ্ছেন। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, ঢাকার বাইরেও সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের যে আমেজ সেটির নির্বাচনী হাওয়া বইছে। আমরা চলে যেতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান রকি।
দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু, সিনেট এবং হল সংসদের নির্বাচন, এবং এই নির্বাচনকে ঘিরে এক ধরনের উৎসবের আমেজ কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লক্ষ্য করা যাচ্ছে। এবং এ পর্যন্ত সর্বমোট 203টি মনোনয়নপত্র উঠেছে শুধুমাত্র রাকসু এবং সিনেটকে ঘিরে। আগামীকাল আপনারা জানেন যে আগামীকাল 31 আগস্ট মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিন, এবং আগামীকালকে এখন পর্যন্ত যারা যেসব প্রার্থী হবেন এবং মনোনয়নপত্র উত্তোলন করেননি তারা আগামীকালকে মনোনয়নপত্র উত্তোলন করবেন। ধারণা করা হচ্ছে কালকে সর্বোচ্চ মনোনয়নপত্র এখানে আসলে উত্তোলন করা হবে, কারণ এখনও অনেকে দলীয়ভাবে যারা মনোনয়নপত্র উত্তোলন করেনি তারা উত্তোলন করবেন। আপনারা দেখছেন রাকসুর সামনে এখনও ছাত্র দলের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা ভিড় করছেন, এবং তারা এখানে দফায় দফায় তারা বৈঠক করছেন, তারা কাকে প্রার্থী দিবেন, কিভাবে প্রার্থী দিলে ভালো হয়। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো রয়েছে, ছাত্র সংগঠনগুলো রয়েছে, তারাও দফায় দফায় বৈঠক করছেন, মিটিং করছেন, এবং তারা তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করছেন, কিভাবে তারা প্যানেল সাজাবেন। এই বিষয়গুলো নিয়েই আসলে এখন কিন্তু শিক্ষার্থীদের ভেতরে বেশি ভাবনা। আমরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন এবার যেহেতু 35 বছর পর তারা রাকসু নির্বাচন পাচ্ছে, তারা সৎযোগ্য একজন প্রার্থীকে ভিপি জিএস হিসেবে তারা দেখতে চান, যারা শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায় নিয়ে কথা বলবে, এবং তারা সর্বোচ্চ প্রশাসনের সাথে তারা এখানে কিন্তু কথায় চোখে চোখ রেখে শিক্ষার্থীদের দাবি আদায়ে তারা অনড় ভূমিকা পালন করবে, এমন একজন প্রার্থীকেই তারা আসলে বেছে নিতে চান। আপনারা জানেন যে এই নির্বাচন আগামী 25শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং 25শে যে সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়া এই নির্বাচন আপনারা জানেন যে হলে ভোট কেন্দ্র হওয়ার কথা ছিল, এটি পরবর্তীতে কিন্তু পরিবর্তন করে একাডেমিক ভবনে এটির বুথ কেন্দ্র করা হয়েছে, এবং একাডেমিক কেন্দ্রে এখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। সব মিলিয়ে কিন্তু এক ধরনের উৎসবমুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে। তবে মাঝে কিন্তু 2 দফা ডেট পরিবর্তনের কারণে কিছুটা কিন্তু সংশয় দেখা দিয়েছিল অনেকের শিক্ষার্থীদের মাঝে, বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর মাঝে। তবে সেই সংশয় এখন অনেকটাই কেটে গেছে। আমরা প্রধান নির্বাচন যে কমিশনার আছেন, প্রধান নির্বাচন কমিশনার ডক্টর এফ নজরুল ইসলাম, তাকে বলেছি, তিনিও আমাদেরকে কিন্তু বলেছেন যে নির্ধারিত যে ডেট দিয়েছেন তারা, সেই ডেটের মধ্যেই কিন্তু নির্বাচন সম্পন্ন করার জন্য তারা সব ধরনের প্রস্তুতি এর মধ্যে সম্পন্ন করেছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সাইফুর রহমান রকি এবং এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাকির আহমেদ জানাচ্ছিলেন ছাত্র সংসদ নির্বাচনের সবশেষ। ব্র্যাড ফ্রি ইনসুলেশন যুক্ত কঙ্কা ফ্রিজ ইঁদুর থেকে সুরক্ষিত থাকে সব সময়। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ। জুলাই গণ অভ্যুত্থানের পর ভিন্ন আঙ্গিকে পালিত হচ্ছে দিনটি। গুমে জড়িতদের কঠোর শাস্তি চান ভুক্তভোগীরা। তদন্ত কমিশন বলছে জড়িতদের একটি বড় অংশ চিহ্নিত হয়েছে। ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদনে উঠে আসবে পুরো চিত্র। এর ভিত্তিতে বিচারের উদ্যোগ নিতে হবে সরকারকেই। বিস্তারিত মাসুদুর রহমানের রিপোর্টে। আওয়ামী লীগ আমলে বিরোধী মত দমনের নামে রাজনীতিক, মানবাধিকার কর্মী সহ বিভিন্ন ব্যক্তিকে গুমের ঘটনা তদন্ত করছে অন্তর্বর্তী সরকার। বেরিয়ে আসছে লোমহর্ষক নানা ঘটনা। জড়িতদের কঠোর শাস্তি চান ভুক্তভোগীরা। 2 হাতে হ্যান্ডকাপ বাঁধে দড়ি দিয়ে ঝুলাই দিত, এবং ঝুলাই দেওয়ার পরে আমার গোপন অঙ্গে 2টা ক্লিপ দিয়ে রাখতো, এবং কারেন্টের শক অনবরত চলতো, পাশাপাশি ব্যাটন দিয়ে আমাকে পিটাইতো। আমরা চাই যে এই 15-16 বছরে যেটা হয়েছে আর কি, শুধু আমাদের সঙ্গে না, গোটা দেশে যাদের সঙ্গে এটা হয়েছে, এই পরিবারের সঙ্গে সবাই আমরা সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। যারা ফিরে আসেনি তাদের ফ্যামিলি থেকেও আমরা চাই যে বিচার হোক। জুলাই অভ্যুত্থানের পর গুম সংক্রান্ত আন্তর্জাতিক সনদে সই করে সরকার। পাশাপাশি 2টি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে এ সংক্রান্ত তদন্ত কমিশন। 15তম আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে কমিশন বলছে গুমে জড়িতদের একটি বড় অংশ চিহ্নিত হয়েছে, উদ্ঘাটিত হয়েছে পুরো প্রক্রিয়া। ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার আশা কমিশনের। কিভাবে আমাদের ভাইদেরকে বা আমাদের স্বজনদেরকে গুম করে কোথায় রেখেছিল, কি হয়েছে, একটা ধারণা আমরা দিতে পারবো। নিশ্চিত করে বলতে পারি যে গুমের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের একটা বড় অংশ চিহ্নিত হয়েছে। ডিসেম্বরের মধ্যেই আমরা বেশ কিছু ঘটনার চূড়ান্ত রূপ জানতে পারবো। প্রতিবেদন আমলে নিয়ে জড়িতদের বিচারের মুখোমুখি করা গেলে ভবিষ্যতে কেউ গুমে জড়িত হওয়ার সাহস করবে না বলে মনে করে কমিশন। এটার বাস্তবায়নের দায়িত্ব যারা সরকার পরিচালনা করবেন এবং রাজনৈতিক দলের ইচ্ছার উপর, সদিচ্ছার উপর নির্ভর করবে সব, এবং জনগণের
সচেতন উপস্থিতি। তারা যখন চিহ্নিত হবে, তারা যখন বিচারের মুখোমুখি হবে, এটা কিন্তু একটা দৃষ্টান্ত হিসাবে চলে আসবে। ভবিষ্যতে গুম খুন যারা করবেন তাদের মাথায় এই কাজটি করবে। 2010 সালের ডিসেম্বরে এক সম্মেলনে গৃহীত সনদে 30 আগস্টকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করা হয়। পরের বছর থেকে বাংলাদেশে পালিত হচ্ছে দিবসটি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চাকরির শুরুতে 11তম গ্রেডে বেতন চান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। পদোন্নতি সহ 3 দফা দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেন তারা। স্লোগানে স্লোগানে মুখর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। দাবি আদায়ে আবারও রাজপথে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। মহাসমাবেশে যোগ দিতে সারা দেশ থেকে আসা প্রাথমিকের হাজার হাজার শিক্ষক কেন্দ্রীয় শহীদ মিনারে হাজির হন। শিক্ষকদের দাবি সহকারী শিক্ষকদের 11তম গ্রেডে বেতন প্রদান, পদোন্নতির সুযোগ নিশ্চিত করা এবং মর্যাদা রক্ষায় আলাদা আইন প্রণয়ন। দ্রুত দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা। 13তম গ্রেডে চাকরি করছি, এই একই যোগ্যতায় আমাদের দেখেন আরো অনেক ডিপার্টমেন্টে তারা কিন্তু 10ম গ্রেডে বা 9ম গ্রেডে একই যোগ্যতা সম্পন্ন শিক্ষা থাকার পরেও আমরা কেন এখনো তৃতীয় শ্রেণীতে থাকবো? 11তম গ্রেডে এদের বেতন স্কেল নির্ধারণ করা উচিত। শতভাগ সহকারী শিক্ষকদের প্রমোশন দিয়ে শূন্য পদগুলো প্রধান শিক্ষকদের পূরণ করা উচিত। সমাবেশে শিক্ষকদের আন্দোলনে একত্রতা প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। এ সময় তিনি বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ ছাড়া শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়। এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের ভূমিকা অন্যতম প্রধান ভূমিকা। সেই শিক্ষকদের মর্যাদা, তাদের বেতন, এইটা একটা স্বতন্ত্র স্কেল তৈরি করতে হবে। সমাজে, রাষ্ট্রে তাদের মর্যাদা কি দেওয়া হয়েছে? এই অন্তর্বর্তী সরকার কোন জায়গায় নিতে পারতেন, যেটা ভবিষ্যতের সকল সরকারের জন্য অনুসরণীয় হতো। পরে শিক্ষকদের একটি প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের দাবিতে উত্তাল ইন্দোনেশিয়া। আঞ্চলিক পার্লামেন্ট ভবনে অগ্নিসংযোগ, বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ। 2 দিনে নিহত 4। মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে উঠে যায় যাত্রীবাহী 4টি বাস। এতে অন্তত 25 জন আহত হয়েছেন। হাইওয়ে পুলিশ জানায়, সকাল 9:30টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে শিবচরে ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি সড়কের ডিভাইডারে উপরে উঠে যায়। এতে আহত হন 5 জন। একই সময়ে পেছন থেকে দ্রুত গতিতে আসা ঢাকাগামী আরও 3টি বাস সড়কের ডিভাইডারে উঠে যায়। এতে আহত হন আরও 20 জন। এতে মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। সড়কে আটকা পড়ে শতাধিক গাড়ি। দুর্ঘটনা কবলিত বাসগুলো সরিয়ে নিলে প্রায় 1.5 ঘন্টা পর স্বাভাবিক হয় যান চলাচল। রাজধানীর যানজট নিরসনে আজ থেকে চালু হলো ট্রাফিক সিগন্যাল অটোমেশন সিস্টেমের পরীক্ষামূলক কার্যক্রম। প্রাথমিকভাবে ঢাকার 2 সিটির 7টি ইন্টারসেকশনে চালু করা হয় এই প্রযুক্তি। দেশীয় প্রযুক্তিতে তৈরি অটোমেশন সিস্টেমে ব্যয় হয়েছে প্রায় 18 কোটি টাকা। ট্রাফিক বিভাগ বলছে, এ ব্যবস্থায় সিগন্যাল অমান্য করলেই গুনতে হবে জরিমানা। সাইফুল রুদ্র রিপোর্ট। 2001 থেকে 2020 সাল পর্যন্ত অটোমেটিক ট্রাফিক সিস্টেম স্থাপনে 3 বার আলাদা প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, যার মধ্যে ছিল সোলার প্যানেল, রিমোট কন্ট্রোল ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো সর্বাধুনিক পদ্ধতি। দুর্বল রক্ষণাবেক্ষণ, অসম্পূর্ণ ট্রায়াল ও নানা অনিয়মে আলোর মুখ দেখেনি একটি প্রকল্প। এবার নগরবাসীকে তীব্র যানজট থেকে মুক্তি দেওয়ার পাশাপাশি যানজটে হারানো কর্মঘণ্টা বাঁচাতে অটোমেটিক ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালুর উদ্যোগ নিল অন্তর্বর্তী সরকার। শুরুতেই হাইকোর্ট থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত 7টি ও পর্যায়ক্রমে 22টি ইন্টারসেকশনে এই সিস্টেম চালু করা হবে। প্রকল্প বাস্তবায়নে অংশীজন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ডিটিসিএ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। ডিটিসিএ নির্বাহী পরিচালক জানান, পরীক্ষামূলক পাইলটিংয়ের লক্ষ্য সচেতনতা বৃদ্ধি। মানুষ যাতে এটাতে একটু অভ্যস্ত হয় সেটার কার্যক্রম শুরু করতে চাচ্ছি। যে মানে এই বিষয়ে আসলে আমাদের একটু যাত্রী সাধারণ এবং চালকদেরকে যাতে অভ্যস্ত করানো যায়।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, শহর জুড়ে এই ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে দরপত্র আহ্বান করেছে 2 সিটি কর্পোরেশন। নর্থ সিটি কর্পোরেশন এবং সাউথ সিটি কর্পোরেশন তারা কিন্তু টেন্ডার অলরেডি দিয়ে ফেলেছে অন্যান্য ইন্টারসেকশনগুলোও কাজ করার জন্য, এবং বুয়েট ইজ রেডি টু অ্যাসিস্ট করার জন্য। বড় বড় রোডগুলোকে আমরা এটার আওতায় আনতে থাকবো। ট্রাফিক বিভাগ বলছে, এই ব্যবস্থাপনায় সিগন্যাল অমান্য করলেই গুনতে হবে জরিমানা। আর আমাদের আপৎকালীন সময়ে আমাদের ডিএমপির ভিডিও ট্রাফিক টিম থাকবে, তারা যারা এই যে স্টপ লাইন ভায়োলেট করবে, উল্টা রাস্তায় আসবে বা উল্টাপাল্টা চলবে, ভিডিও করে মামলা করা হবে, ম্যানুয়ালি মামলা করা হবে। আনুষ্ঠানিকভাবে চালুর আগে সচেতনতা, সক্ষমতা যাচাই ও ত্রুটি শনাক্তের জন্য 2 থেকে 3 সপ্তাহ সময় নেবে পরীক্ষামূলক এই প্রকল্প। কোনো জায়গায় ইমপ্রুভমেন্টের দরকার পড়লে ওই ইমপ্রুভমেন্টটা করব। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। এ যেন টাকার পাহাড়। কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্সে মিলেছে 32 বস্তা টাকা, আছে ডলার, পাউন্ড সহ বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কারও। এখন চলছে গণনার কাজ। সকালে জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে 11টি লোহার সিন্দুক খোলা হয়। পরে 32টি বস্তায় ভরে টাকা নেওয়া হয় মসজিদের 2য় তলায়। মেঝেতে ঢেলে শুরু হয় টাকা গণনার কাজ। গণনার কাজে অংশ নেন 3 শতাধিক মানুষ। সাধারণত 3 মাস পর পর মসজিদের দান বাক্স খোলা হয়। সবশেষ 12 এপ্রিল 9 কোটি 20 লাখ টাকা পাওয়া যায় দান বাক্স থেকে। এই মুহূর্তে কিশোরগঞ্জের পাগলা মসজিদে আছেন রিপোর্টার নূর মোহাম্মদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এক ভিন্ন রকম আয়োজন, টাকা গোনার উৎসব। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে এমন দৃশ্য চোখে পড়ে 3 থেকে 4 মাস পর পর। আজকেও সকালে এই মসজিদের দান বাক্সে টাকা গোনা হয়েছে, টাকা বের করে গোনা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত টাকা গোনার কার্যক্রম চলছে। সকাল 7:15 দিকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খানের নেতৃত্বে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে শুরু হয় দান বাক্স খোলা এবং একে একে মসজিদের 13টি দান বাক্স খোলা হয় এবং এসব বাক্স থেকে পাওয়া যায় 32 বস্তা টাকা। আর এইসব টাকা পাগলা মসজিদের 2য় তলায় এখানে এনে মেঝেতে ঢেলে শুরু হয় টাকা গণনার কাজ। প্রতি বছরই এখানে এই দান সিন্দুকগুলো খোলার পরপরই কয়েক মাস পরপর যখন খোলা হয় তখনই পাওয়া যায় কারি কারি টাকা, বস্তার বস্তা টাকা। এবং এটি হাজার কোটি নয়, এটি 7, 8, 9 এবং 10 কোটির কাছাকাছি গিয়ে পৌঁছে। এই যে এক বিস্ময়কর ঘটনা। আজকে সকাল 9টা থেকে এখানে টাকা গণনা চলছে। কিশোরগঞ্জের যে রূপালী ব্যাংকের 60 জনের মতো কর্মকর্তা সহ একদল প্রায় 3 থেকে 3.5 থেকে 400 মুখ এই টাকা গণনার কাজে অংশ নিচ্ছেন এবং তারা টাকা গুনছেন। এবং আছে এই গত 12 এপ্রিল এই মসজিদে টাকা গণনা করা হয়েছিল। আজকে চলছে টাকা গণনা এবং সন্ধ্যার পরে জানা যাবে ঠিক কত পরিমাণ টাকা হবে। আয়োজকরা বলছেন 10 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। তো কিশোরগঞ্জের পাগলা মসজিদ থেকে আমার কাছে এই ছিল সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কিশোরগঞ্জের পাগলা মসজিদে। দেশের বাইরের খবর। রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের দাবিতে উত্তাল ইন্দোনেশিয়া। মাকাসারে শহরে আঞ্চলিক পার্লামেন্ট ভবনে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিলে 3 জন নিহত হন, দগ্ধ আরও অন্তত 5 জন। চলমান আন্দোলনে এ পর্যন্ত 4 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে জাকার্তা, বান্দুত ও মেডানে। বিভিন্ন শহরে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে আন্দোলনকারীদের। 2 পক্ষের সংঘর্ষে এ পর্যন্ত 2 শতাধিক মানুষ আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী আটক করেছে অনেককে। চলমান সহিংসতা দেশকে অস্থিতিশীল করছে মন্তব্য করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। বাংলাদেশ নেদারল্যান্ড সিরিজের খবর। এশিয়া কাপে ড্রেস রিহার্সাল শুরু হচ্ছে আজ। সিলেটে 3 ম্যাচ সিরিজের প্রথম টি20তে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। এই মুহূর্তে সিলেটে আছেন রিপোর্টার তামিম হোসেন। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামিম, টাইগার ভক্তদের জন্য সুখবর, সিলেটের আকাশে রোদ উঠেছে এবং যেভাবে মেঘের সকাল থেকে যেভাবে মেঘ ছিল আকাশে, সেই মেঘটা কেটে গেছে এবং খুব ভালো রোদ উঠেছে। এবং বলাই যায় যে আসলে আজকের যে ম্যাচটা নিয়ে যে শঙ্কার জায়গাটা ছিল, কি ম্যাচটা মাঠে গড়াবে কিনা, সেই শঙ্কাটা অনেকটাই কেটে গেছে। তারপরও বলা যায় না, কারণ এখন বৃষ্টির সিজন, এই সময় আসলে যে কোনো সময় বৃষ্টি হানা দিতে পারে। আর এই বৃষ্টির কারণেই কিন্তু সিলেটের এই ম্যাচটা আজকে অনেক
চ্যালেঞ্জিং হবে দু দলের ক্ষেত্রে। বিশেষ করে বাংলাদেশের কথা যদি বলতে চাই, আজকের ম্যাচে বাংলাদেশের টসটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, কারণ যেহেতু বৃষ্টি হয়েছে উইকেট একটু স্লো হবে, প্রথমে ব্যাট করাটা একটু কষ্ট হবে। সেক্ষেত্রে যে দলই টসে জিতুক চাইবে হয়তো বা ফিল্ডিংয়ে নিতে। এছাড়া যেহেতু আউটফিল্ড আমরা গতকালকে মাঠে দেখেছি যে আউটফিল্ডটা একটু স্লো আছে, তো সেই জায়গা থেকে যে বলা যায় যে আসলে বাংলাদেশের এই প্রথম ম্যাচটা আমরা জানি যেমনটা যে এশিয়া কাপের আগে বাংলাদেশ নিজেদের কতটা প্রস্তুত করছে বা কিভাবে প্রস্তুত করেছে সেটা প্রমাণ করতে হবে এই তিনটা ম্যাচের মধ্যে। কিন্তু যেই স্বপ্নটা ছিল বাংলাদেশে যে হয়তোবা খুব বেশি রান করবে এবং জুলিয়ান উডো তাদের পাওয়ার হিটিং ট্রেনিং দিয়েছে, তবে সেই রান করার বিষয়টা কি আসলে আজকের এই ম্যাচে দেখা যাবে কিনা সেটা এখন দেখার অপেক্ষা। তো সিলেট থেকে নেদারল্যান্ডস এবং বাংলাদেশের প্রথম টি-20 ম্যাচ নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সিলেট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী তামিম হোসেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জ্ঞান ফিরলেও শঙ্কামুক্ত নন নূর। হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি, আইনি দিক খতিয়ে দেখার ব্যবস্থার আশ্বাস। ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন, ঠেকাতে পারবে না কেউ, হুঁশিয়ারি বিএনপি নেতাদের। বেগম জিয়া ভোটে অংশ নেবেন কিনা নির্ভর করছে শারীরিক অবস্থার ওপর, জানালেন মির্জা ফখরুল। এবং চাকরির শুরুতেই 11তম গ্রেড চান প্রাথমিকের সহকারী শিক্ষকরা। পদোন্নতি সহ 3 দফা আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ, দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। এই ছিল দুপুরের সময়, সঙ্গেই থাকুন সময়ের।